আমরা যে পৃথিবীতে বাস করি, আমাদের পায়ের তলার মাটি, চারপাশের পাহাড়, এগুলো কিন্তু একই রকম থাকে না সবসময়। একদমই না। পাহাড় যেমন ক্ষয়ে যাচ্ছে, আবার নতুন মাটিও তৈরি হচ্ছে। কিন্তু এর পিছনে শক্তিটা কি? মানে কিভাবে হচ্ছে এই পরিবর্তন? ঠিক প্রশ্ন। দেখুন, এই পরিবর্তনগুলো আসলে কিছু নির্দিষ্ট প্রাকৃতিক প্রক্রিয়ার ফল। এদের একসঙ্গে মানে জিওমরফোলজিস্টরা বলেন জিওমরফিক প্রসেস। জিওমরফিক প্রসেস। আচ্ছা। তো আজ আমরা এই ব্যাপারগুলো নিয়েই একটু আলোচনা করব। আমাদের কাছে একটা ভূগোল পাঠ্যপুস্তকের কিছু অংশ আছে, তার ভিত্তিতেই কথা বলবো। বেশ ভালো। আর আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে আবহবিকার, মানে ওয়েদারিং। কিভাবে শিলা, মানে পাথর, নিজের জায়গা থেকেই ভেঙে যায় বা বদলে যায়। হ্যাঁ, এটা খুব মৌলিক একটা প্রক্রিয়া। চলুন তাহলে এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা, তো এই যে ভূপৃষ্ঠের পরিবর্তন, এর পেছনে যদি মূল কারণ বা শক্তি দেখি, তাহলে দুটো প্রধান ভাগ করা যায়। দুটো ভাগ কি কি? একটা শক্তি আসে পৃথিবীর ভেতর থেকে, মানে এন্ডোজেনিক, ধরুন আগ্নেয়গিরি বা ভূমিকম্প। হুম। আর আরেকটা শক্তি হল বাইরের, এক্সোজেনিক। এর মূল উৎস কিন্তু সূর্য। ও আচ্ছা, বাইরের শক্তি। আর এই বাইরের শক্তিগুলোই কি ক্ষয় করে? মানে হ্যাঁ হ্যাঁ, এই বাইরের শক্তিগুলো মানে যেমন ধরুন নদীর স্রোত, বাতাস, হিমবাহ, সমুদ্রের ঢেউ, এরা সবাই মিলে ভূপৃষ্ঠকে ক্ষয় করে। এদের এই সম্মিলিত কাজটাকেই বলে ডেনিউডেশন বা নগ্নিভবন। ডেনিউডেশন, নগ্নিভবন, ইন্টারেস্টিং। হ্যাঁ, এর মধ্যে আবার কয়েকটা ধাপ আছে। যেমন ধরুন আবহবিকার বা ওয়েদারিং, পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং, আর ক্ষয় ও বহন মানে ইরোশন আর ট্রান্সপোর্টেশন। বুঝলাম। তাহলে আবহবিকার বা ওয়েদারিং হলো এই ডেনিউডেশনের একটা অংশ। একদম, এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে ওয়েদারিং জিনিসটা ঠিক কি সেটা একটু পরিষ্কার করে বলা যাক। ওয়েদারিং মানে হল আবহাওয়া আর জলবায়ুর যে বিভিন্ন উপাদান আছে, মানে ধরুন উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বাতাস, এগুলোর প্রভাবে যখন কোনো শিলা যেখানে সে আছে ঠিক সেই জায়গাতে, মানে নড়াচড়া না করে। হ্যাঁ, কোনো রকম সরণ ছাড়াই যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, অথবা তার ভেতরের যে খনিজ পদার্থ সেগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে, তখন তাকেই বলে আবহবিকার। আচ্ছা, তার মানে শিলাটা দুর্বল হয়ে যাচ্ছে নিজের জায়গাতেই। ঠিক তাই। আর এই ভাঙা টুকরোগুলো কিন্তু ওখানেই পড়ে থাকে, এটা মনে রাখা জরুরি। এটা কিন্তু ইরোশন বা ক্ষয় নয়, যেখানে পদার্থ সরে যায়। বুঝেছি। তাহলে এর গুরুত্বটা কি? কেন এটা এত জরুরি? ওহ, এর গুরুত্ব এনম। প্রথমত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাটি তৈরি হয় এই আবহবিকার দিয়ে। মানে মাটি তৈরির প্রথম ধাপই হলো এটা। মাটি তৈরি ভাবা যায়। হ্যাঁ, এই প্রক্রিয়াটা না থাকলে তো গাছপালা জন্মানোর ভিত্তিই তৈরি হতো না। দ্বিতীয়ত, আবহবিকার শিলাকে দুর্বল করে দেয়, ফলে পরে জলস্রোত বা বাতাস সহজেই সেই ভাঙা টুকরোগুলোকে সরিয়ে নিয়ে যেতে পারে, মানে ক্ষয়ের জন্য প্রস্তুত করে। দারুণ। আচ্ছা, পাঠ্যপুস্তকে দেখছি ৩ ধরনের আবহবিকারের কথা বলা আছে: রাসায়নিক, যান্ত্রিক আর জৈব। রাসায়নিকটা কিভাবে হয়? রাসায়নিক আবহবিকারে জল একটা মস্ত বড় ভূমিকা পালন করে। জল আর তার সাথে বাতাসের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, এরা শিলার ভেতরের খনিজগুলোর সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে মানে কেমিক্যাল রিঅ্যাকশন। একদম, কেমিক্যাল রিঅ্যাকশন। ফলে খনিজগুলো বদলে গিয়ে নতুন পদার্থ তৈরি হয় আর শিলাটা দুর্বল হয়ে পড়ে। কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। হ্যাঁ, বলুন। যেমন ধরুন দ্রবণ বা সলিউশন। কিছু খনিজ আছে, যেমন সৈন্ধব লবণ, জিপসাম, এগুলো সোজাসুজি জলেই গুলে যায়। আচ্ছা। আরেকটা খুব পরিচিত হল কার্বনেশন। বৃষ্টির জল যখন বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে মেশে, তখন একটা মৃদু অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড। অ্যাসিড? হ্যাঁ, খুব মৃদু। কিন্তু এই অ্যাসিড চুনাপাথর বা ডোলোমাইটের মতো শিলাকে খুব সহজে গলিয়ে দেয়। পৃথিবীতে যত গুহা দেখা যায় তার বেশিরভাগই কিন্তু এই কার্বনেশনের ফলেই তৈরি। ও, তার মানে গুহাগুলো আসলে অ্যাসিডে গলে গিয়ে তৈরি। অনেকটা তাই। আরেকটা হলো জারণ বা অক্সিডেশন। লোহার জিনিসে মরচে পড়ে দেখেছেন তো? হ্যাঁ, দেখেছি। ঠিক সেই রকম ব্যাপার পাথরের মধ্যেও ঘটে। পাথরের মধ্যে যদি লোহাযুক্ত খনিজ থাকে, তাহলে জল আর বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে তাতে ওই মরচে পড়ার মতো বিক্রিয়া হয়।
পাথরটা তখন লালচে বা হলদেটে বাদামি রঙের হয়ে যায় আর খুব ভঙ্গুর হয়ে পড়ে। উষ্ণ আর আর্দ্র অঞ্চলে এটা খুব বেশি হয়। বাহ, মরচে পড়া পাথর, ইন্টারেস্টিং। আচ্ছা, এটা গেল রাসায়নিক। এবার যান্ত্রিক বা ভৌত আবহবিকারটা কি? এখানে কি শুধু চাপ দিয়ে ভাঙা? হ্যাঁ, এখানে মূলত ফিজিক্যাল ফোর্স বা চাপের কারণে শিলা ভাঙে, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এরও কিছু চমৎকার উদাহরণ আছে। যেমন একটা হলো ভারমুক্তি আর স্বল্পমোচন, মানে আনলোডিং আর এক্সফোলিয়েশন। ভাবুন, একটা বিশাল পাথরের চাইয়ের ওপর থেকে লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়ের ফলে অনেকটা পাথর সরে গেল। তখন নিচের পাথরটার উপর চাপ কমে যায়। চাপ কমলে সেটা একটু ফুলে ওঠে, প্রসারিত হয়, আর তার বাইরের অংশটা অনেকটা পেঁয়াজের খোসার মতো পাতলা স্তরে খুলে আসতে থাকে। একেই বলে এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন। পেঁয়াজের খোসার মতো, দারুণ উপমা। আর একটা হলো তুহিন খণ্ডীকরণ, মানে ফ্রস্ট ওয়েজিং। খুব ঠান্ডা জায়গায়, যেখানে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে নামে, সেখানে পাথরের ফাটলে যদি জল ঢোকে, তাহলে জমে বরফ হয়ে যাবে। ঠিক, আর জল জমে বরফ হলে তার আয়তন প্রায় 10% বেড়ে যায়। এই বাড়তি আয়তনের চাপে ফাটলটা আরও চওড়া হয়। বারবার জল জমা আর বরফ হওয়ার ফলে এই চাপ বাড়তে বাড়তে পাথরটা শেষ পর্যন্ত ভেঙে টুকরো হয়ে যায়। এটা তো তাহলে শীতপ্রধান অঞ্চলের জন্য খুব কমন হবে। একদম। আরেকটা আছে লবণ আবহবিকার বা সল্ট ওয়েদারিং। মরুভূমি বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এটা দেখা যায়। পাথরের সূক্ষ্ম ফাটলে নোনা জল ঢোকে। তারপর জলটা যখন বাষ্প হয়ে উড়ে যায়, তখন নুনগুলো কেলাস বা ক্রিস্টাল হিসেবে জমা হয়। এই ক্রিস্টালগুলো বড় হতে থাকলে পাথরের গায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, অনেকটা ওই বরফের মতন। এতেও পাথর ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে গরম শুকনো জায়গাতেও আবহবিকারের এই যান্ত্রিক প্রক্রিয়া চলে। আর ৩ নম্বরটা ছিল জৈব আবহবিকার। হ্যাঁ, বায়োলজিক্যাল ওয়েদারিং। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে জীবজগতের কাজ। যেমন ধরুন, গাছের শিকড় পাথরের ফাটলে ঢুকে তাকে বড় করে দেয়। ঠিক। আবার কেঁচো, পিঁপড়ে, ইঁদুর এরা মাটি খুঁড়ে পাথর আলগা করে দেয়। এমনকি শ্যাওলা বা লাইকেনের মতো ছোট ছোট উদ্ভিদও পাথরের ওপর জন্মে রাসায়নিক পদার্থ নিঃসরণ করে ক্ষয় করতে পারে। আবার জীবদেহ পচে যে হিউমিক অ্যাসিড তৈরি হয়, সেটাও কিন্তু শিলাকে ক্ষয় করে। তার মানে জীবজগতে চুপচাপ বসে নেই, তারাও এই ভাঙা গড়ায় অংশ নিচ্ছে। অবশ্যই। তাহলে সব মিলিয়ে এই যে আবহবিকার প্রক্রিয়াটা, এর গুরুত্বটা যদি আরেকবার সংক্ষেপে বলি। দেখুন, সবচেয়ে বড় গুরুত্ব অবশ্যই মাটি তৈরি। এটা আমাদের জীবনধারণের ভিত্তি। দ্বিতীয়ত, এটা শিলাকে ক্ষয় ও পরিবহনের জন্য প্রস্তুত করে, মানে ইরোশনের পথ খুলে দেয়। আর তৃতীয় একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। অর্থনৈতিক, সেটা কিরকম? কিছু কিছু মূল্যবান খনিজ, যেমন ধরুন বক্সাইট, যেখান থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, বা লৌহ আকরিক, এগুলো কিন্তু আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কাছাকাছি সমৃদ্ধ বা ঘনীভূত হয়। ফলে সেগুলোকে সহজে উত্তোলন করা যায়। ও আচ্ছা, এটাও একটা দিক বটে। আচ্ছা, এই যে আবহবিকারের ফলে পাথর ভেঙে আলগা মাটি বা টুকরো তৈরি হলো, এগুলোর কি হয়? ওখানেই পড়ে থাকে? সব সময় না, এখানেই আসে পুঞ্জিত ক্ষয়ের ধারণা, মানে মাস মুভমেন্ট বা মাস ওয়েস্টিং। মাস মুভমেন্ট? হ্যাঁ, এই যে আলগা হয়ে যাওয়া শিলাচূর্ণ বা মাটি, এগুলো যখন শুধুমাত্র মাধ্যাকর্ষণের টানে, মানে কোনো নদী বা বাতাসের সাহায্য ছাড়াই পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে, তখন তাকে বলে পুঞ্জিত ক্ষয়। শুধু গ্র্যাভিটির টানে? হ্যাঁ, মূলত গ্র্যাভিটি। তবে জল এখানে একটা লুব্রিকেন্ট বা পিচ্ছিল কারক হিসাবে কাজ করতে পারে, মানে নামতে সাহায্য করে। এটা কি খুব দ্রুত হয়, মানে ভূমিধসের মতো? দুটোই হতে পারে। খুব ধীরে ধীরে হতে পারে, যেমন সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণ, যা আমরা হয়তো টেরই পাই না। আবার ভয়ঙ্কর দ্রুত গতিতেও হতে পারে, যেমন ভূমিধস বা ল্যান্ডস্লাইড বা কাদা প্রবাহ, মাডফ্লো। এগুলো খুব বিধ্বংসী হতে পারে। বুঝলাম। তাহলে আবহবিকার প্রথমে শিলাকে ভাঙছে, তারপর সেই ভাঙা জিনিসগুলো পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে নিচে নামছে। একদম। এই প্রক্রিয়াগুলো একসাথেই কাজ করে ভূদৃশ্য তৈরি করে। তাহলে এটা স্পষ্ট যে আবহবিকার একটা খুব ধীর কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া। আমাদের চারপাশের পৃথিবীকে, আমাদের ভূদৃশ্যকে প্রতিনিয়ত নীরবে এটা বদলে দিচ্ছে। শিলা ভাঙা থেকে মাটি তৈরি, পাহাড়ের ক্ষয়, সবেতেই এর ভূমিকা অংশ নেন। ঠিক বলেছেন। আর এখানে আমার একটা কথা যোগ করতে ইচ্ছে করছে।
এই যে প্রাকৃতিক আবহবিকার বা পুঞ্জিত ক্ষয়, এগুলো তো পৃথিবীর স্বাভাবিক নিয়মেই চলছে লক্ষ লক্ষ বছর ধরে। কিন্তু আমরা মানুষ আমাদের বিভিন্ন কাজকর্ম দিয়ে, যেমন ধরুন বন কেটে ফেলা, পাহাড় কেটে রাস্তা বা বাড়ি বানানো, খনি তৈরি করা, এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলোর ওপর কি কোনো প্রভাব ফেলছি? সেগুলোকে কি আমরা আরও দ্রুত বা তীব্র করে তুলছি? এটা একটা গভীর প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এর দীর্ঘমেয়াদী ফল কি হতে পারে বা হচ্ছে, সেটা কিন্তু আমাদের সবার একটু তলিয়ে ভাবা দরকার। হয়তো আগামী কোনো আলোচনায় আমরা এই দিকটাও ছুঁয়ে যেতে পারি। অবশ্যই। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। আবহবিকারের এই আকর্ষণীয় জগৎটা নিয়ে আলোচনার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।